রাইট ফর্ম অফ ভার্ব শেখার জন্য সর্বপ্রথম টেন্স সম্পর্কে আমাদের কিছু বেসিক ধারণা দরকার। এখন টেন্সের যে বিষয়টা আমরা জানি, টেন্স বা ক্রিয়ার কাল হচ্ছে সময়। একটা কাজের যে সময়, সেই সময়টাকে আমরা সাধারণত ৩ টা ভাগে ভাগ করি: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন দেখো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করবে, রাইট ফর্ম অফ ভার্ব করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তুমি যেই সেন্টেন্সটা করতেছো বা যেই প্যাসেজটা করতেছো, এই প্যাসেজটা আসলে অতীতকালের কোনো ঘটনাকে ব্যক্ত করতেছে, নাকি বর্তমানের কোনো কিছু, নাকি ভবিষ্যতের। আগে এটাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি দেখো এটা বর্তমানের কোনো কথা বা অতীতের কোনো কথা বা ভবিষ্যতের কোনো কথা, এইটাকে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমার জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এখন আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব শেখার জন্য আমরা প্রেজেন্ট টেন্সের বেসিক কিছু জিনিসপত্র নিয়ে কথা বলবো। প্রেজেন্ট টেন্স, দেখো প্রেজেন্ট টেন্স হচ্ছে চার রকম হয়। প্রেজেন্ট টেন্স কয় রকম হয়? ৪ রকম। একটা খেয়াল করবে, আমার সাথে খেয়াল করবে, আমরা ইংরেজির কোনো বড় সড়ো স্ট্রাকচার মুখস্থ করবো না, টেন্সের কোনো স্ট্রাকচার তেমন মুখস্থ করবো না, অল্প কিছু কথা মনে রাখবো। প্রেজেন্ট টেন্স ৪ রকম হয়। এক নাম্বার হচ্ছে কোনো ঘটনা যেটা নিয়মিত ঘটে। এতটুকু মনে রাখো, একটা ঘটনা পড়ার পরে, একটা প্যাসেজ পড়ার পরে তোমার কাছে মনে হলো যে এই ঘটনাটা নিয়মিত ঘটে, এইটা একটা টেন্স। আমি এগুলোর নামগুলো পরে বলতেছি। একটা হচ্ছে ঘটনাটা নিয়মিত ঘটে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ঘটনাটা এখন ঘটতেছে, তুমি একটা লাইন পড়ে মনে হলো যে এই ঘটনাটা এখনই ঘটতেছে, এটাও কিন্তু একটা প্রেজেন্ট টেন্স। ৩ নাম্বার একটা ঘটনা হচ্ছে একটা কাজ বা একটা ঘটনা একটু আগে শেষ হয়েছে, কিন্তু এটার ফলাফল এখনো বাকি আছে। খেয়াল করো, কাজটা শেষ হয়েছে একটু আগে, ফলাফল এখনো বাকি আছে, এটাও একটা প্রেজেন্ট টেন্স, বর্তমানের ঘটনা। ৪ নাম্বার হলো একটা কাজ অতীতে শুরু হয়েছে, এখনো চলতেছে, এটাও একটা বর্তমান ঘটনা। তাহলে বর্তমান ঘটনা পাইলাম কয়টা? ৪টা। একটা নিয়মিত ঘটে, একটা এই মুহূর্তে ঘটতেছে, একটা একটু আগে শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো বাকি আছে, আরেকটা হলো অতীতে শুরু হয়ে এখনো চলমান। ঠিক আছে, এখন আমরা এই ৪টা নিয়ে একটু কথা বলবো। দেখো, এই যে আমাদের এই যে প্রেজেন্ট টেন্সকে আমরা ৪টা ভাগে ভাগ, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। খেয়াল করো, ইনডিফিনিট হলো যেটা নিয়মিত ঘটে। ইনডিফিনিট কোনটা? যেই ঘটনাটা নিয়মিত ঘটে, প্রতিদিন ঘটে, অভ্যাসের কারণে ঘটে বা চিরন্তন সত্য হিসেবে ঘটে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর কন্টিনিউয়াস কোনটা? যেটা এখন ঘটতেছে, এই মুহূর্তে ঘটতেছে। তুমি একটা প্যাসেজ পড়লা বা একটা লাইন পড়লা, লাইনটা পড়ার পরে দেখলা যে এই ঘটনাটা নিয়মিত ঘটে না, এই ঘটনাটা এখন ঘটতেছে, এই মুহূর্তে, নাও, রাইট নাও, এমন কিছু কথাবার্তা আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট টেন্স কোনটা? ওই যে একটু আগে বললাম, পারফেক্ট টেন্স হলো মাত্র শেষ হয়েছে, ফলাফল এখনো বাকি আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই মাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো বাকি আছে। যেমন আমি খেয়েছি, আমি খেয়েছি, আমি গিয়েছি। আমাকে কেউ জিজ্ঞেস করলো কক্সবাজার যাবেন, আমি বললাম আমি গিয়েছি, এর মানে হচ্ছে আমি রিসেন্টলি গিয়েছি, এখন যেতে চাই না, এই ঘটনা নিকট অতীত হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? একটা ঘটনা অতীতকালে শুরু হয়েছে, এখনো চলমান আছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো, একটা কি অতীতকালে ঘটনাটা শুরু হয়েছে, এখনো চলমান, আগে শুরু হয়ে এখনো জিনিসটা কি চলমান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসো, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, তাহলে আমরা দেখব হচ্ছে, ধরো ইনডিফিনিট বা সিম্পল, যেই সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয় এটাকে, কিছু শব্দ আছে, যেমন ধর আমরা কি বলেছি যে নিয়মিত ঘটনাটা ঘটে, কি কি থাকবে নিয়মিত ঘটনা? কি অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অফেন, এভরিডে। নিয়মিত ঘটে, প্রায়ই ঘটে, প্রতিদিন ঘটে, এমন কোন শব্দ আছে যেটা দেখে বোঝা যাচ্ছে যে জিনিসটা নিয়মিত ঘটে, প্রতিদিনই ঘটে। ঠিক আছে, এরপরে ধরো আমরা যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দেখো। এইখানে শি রাইটস, লাইনটা দেখো কি বলেছে, শি রাইটস অ্যান আর্টিকেল ফর দ্য স্কুল ম্যাগাজিন এভরি সিঙ্গেল উইক। প্রত্যেক সপ্তাহে সে স্কুল ম্যাগাজিনের জন্য একটা আর্টিকেল লেখে। কবে? প্রত্যেক সপ্তাহে। দেখো, এই যে এভরি সিঙ্গেল উইক দেখার পরে তুমি বুঝলা যে এই ঘটনাটা প্রতিদিন ঘটে বা প্রতি সপ্তাহে ঘটে, মানে নিয়মিত প্রতি সপ্তাহে ঘটে। এখন আসো, দেখো আমরা কিন্তু ইনডিফিনিট টেন্সটা চেনার চেষ্টা করতেছি যে এই ঘটনাটা আসলে কখন ঘটে।
মানে একটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন এই ঘটনাটা নিয়মিত ঘটতেছে, অভ্যাসের কারণে ঘটতেছে, মানে এক কথা একটা রেগুলারিটি আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়াটার বয়েলস অ্যাট এক্স্যাক্টলি 100 ডিগ্রি সেলসিয়াস অ্যাট স্ট্যান্ডার্ড প্রেশার। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা চাপের মধ্যে পানি কি বল করতে থাকে, বয়েল হইতে থাকে। এটা কিন্তু একটা সাধারণ ঘটনা, এটা যে কোনো সময় এটা করলে এই ঘটনাটা ঘটবে। এটা নিয়মিত বলতে পারো বা চিরন্তন সত্য বলতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো কি বলছে, দে ইউজুয়ালি টেক দ্য আর্লি মর্নিং বাস টু কমিউট টু ওয়ার্ক। কি লিখছে দেখো, ইউজুয়ালি, ইউজুয়ালি মানে কি সাধারণত। তারা কি করে, দে ইউজুয়ালি টেক দ্য আর্লি মর্নিং বাস, সকালবেলার যে বাসটা আছে সেটা ধরে, টু কমিউট টু ওয়ার্ক, তাদের কাজে যাওয়ার জন্য। এরপর দেখো দ্য সিটি, এই দেখো খেয়াল করো, এখানে কিন্তু খেয়াল করবা এই যে ইউজুয়ালি কথাটা আছে এটা দ্বারা কি বুঝালো, যে এই ঘটনাটা সবসময় ঘটে, এই জন্য এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করবে এটার ভার্ব কি হলো, কিভাবে হলো, এটা নিয়ে আমরা পরে আলাপ করব। ঘটনাটাকে চিনলাম যে এই ঘটনাটা নিয়মিত ঘটে, এটা কিভাবে বুঝবো। দ্য সিটি লাইব্রেরি ওপেন্স অ্যাট 8 AM শার্প অন উইকডেজ, মানে সপ্তাহের দিনগুলোতে শহরের যে লাইব্রেরিটা আছে কি করে, খুলে শার্প অন উইকডেজ, মানে প্রতিদিনই কিন্তু খুলে, সকাল কটার সময়, 8টার সময়। এই যে দেখলাম শার্প অন উইকডেজ, মানে প্রতি সপ্তাহে ঘটনা, প্রতিদিনই ঘটনা ঘটতেছে সপ্তাহের, যেহেতু জিনিসটা নিয়মিত হচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। জিনিসগুলো একটু খেয়াল করবে এইভাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা, যে এই ঘটনাটা নিয়মিত ঘটে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি স্ট্রাকচারের কথা বলি, স্ট্রাকচারটা খুবই সহজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জেনারেলি ভার্ব ওয়ান বসে, ঠিক আছে, জেনারেলি ভার্ব ওয়ান বসে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে, এটা খেয়াল রাখবে। ভার্ব ওয়ান বসে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি বসে, এস বা ইএস বসে। এখন খেয়াল করো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা গেল, তুমি শুধু মনে রাখবে যে এই ঘটনাটা সবসময় ঘটে, নিয়মিত ঘটে, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা লাইনের, একটা প্যাসেজের কোন ওয়ার্ডটা দেখে মনে হচ্ছে যে আসলে এই ঘটনাটা নিয়মিত ঘটে। যেমন ধরো এই যে এটা, এই যে এভরি সিঙ্গেল উইক, এখন পানি তো 100 ডিগ্রি তাপমাত্রায় বলক উঠবে, এটা খুব সাধারণ একটা কথা, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ইউজুয়ালি শব্দটা আছে, নিয়মিত জিনিসটা ঘটে। দ্য সিটি লাইব্রেরি ওপেন্স অ্যাট 8 AM শার্প অন উইকডেজ। উইকডেজ মানে কি প্রত্যেক দিনই, সপ্তাহে এটা সকাল 8টার সময় খুলে। হি ডাজ নট ইট মিট বিকজ হি স্ট্রিক্টলি ফলোজ আ ভেজিটেরিয়ান। এখন দেখো এ তো একজন ভেজিটেরিয়ান মানুষ, সে মিট খাবে না, মাংস খাবে না, এটাই খুব স্বাভাবিক। এই ঘটনাটা কেমন, সবসময়ের অভ্যাসগত একটা জিনিস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো তারপরে আমরা যদি কথা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, এই মুহূর্তে ঘটনাটা ঘটতেছে, একটা ঘটনা এখন ঘটতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ইনডিফিনিটে কি বলেছিলাম, যে ঘটনাটা নিয়মিত ঘটে এটা ইনডিফিনিট, আর কন্টিনিউয়াস কোনটা, যে ঘটনাটা এখন ঘটতেছে, রাইট নাও। এখন এটা চেনার রাস্তা কি, আমরা এত কথা পড়বো না, কি বলেছে নাও। আচ্ছা খেয়াল করো কি কি থাকবে কন্টিনিউয়াস টেন্সে, নাও এই মুহূর্তে, রাইট নাও এখন, এই মুহূর্তে, কারেন্টলি বর্তমানে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে। মানে লাইনটা পড়ে কোনো কারণে মনে হলো এই ঘটনাটা এখনই ঘটতেছে, এই সময়ের মধ্যে ঘটতেছে, এটা হলো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচারটা খুব সহজ, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব লিখবা, অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি বসাই দিবে একটা, তাহলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। অক্সিলারি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই তিনটাই ব্যবহার হবে। এরপরে আসো আমরা যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিছু এক্সাম্পল দেখো, বলছে দ্য ডেডিকেটেড স্টুডেন্টস আর প্রিপেয়ারিং, এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ খেয়াল করো এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, আর প্রিপেয়ারিং, এই দেখো অক্সিলারি ভার্ব আইএনজি, এটা পরে, এটা আলোচনা পরে। ফর দেয়ার আপকামিং এক্সামস, হ্যাঁ দেখো সামনের, এখানে কিন্তু এমন কোনো শব্দ নাই, ধরো এই ভার্বটাকে আমি মুছে দিলাম, এখানে এমন কোনো শব্দ নাই যেটা ডিরেক্টলি দেখলে বর্তমান সময়ে ঘটতেছে বোঝা যায়। কিন্তু খেয়াল করে বাক্যটা হচ্ছে যারা ডেডিকেটেড স্টুডেন্ট যারা, তারা সামনের পরীক্ষার জন্য কি করতেছে, প্রিপারেশন নিচ্ছে। এখন সামনে যে পরীক্ষা, এটা প্রিপারেশনটা কি এই মুহূর্তে হবে, এই জন্য এখানে আর প্রিপারিং একটা অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি, এই মুহূর্তে ঘটতেছে। সামনের পরীক্ষাটার প্রস্তুতি কখন, এখন হবে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
দেখো, it was I am reading a very interesting and insightful book about history. এখন I am reading, আমি একটা খুবই মজাদার এবং খুব গভীর একটা বই পড়তেছি, খুব ভালো একটা বই পড়তেছি, আমি একটা বই পড়তেছি। আর আমি এখানে বলছে কি, আমি যখন একটা বই পড়ার কথা বলছি, I dash a very interesting and insightful book about history. ধরো আমরা কি কখনো বলি আমরা ইতিহাসের ব্যাপারে অনেক মজার একটা বই পড়ি? আমরা বলি ইতিহাসের ব্যাপারে অনেক মজার, অনেক গভীর, অনেক ভালো একটা বই পড়তেছি। এই যে বই পড়ার কথাটা, আমি যদি কোনো একটা বই স্পেসিফিক বইয়ের কথা বলি, নর্মালি ধরো আমি যদি বলি আমি বই পড়ি, এটা সব সময়ের ঘটনা। কিন্তু যদি আমি বলি আমি খুব মজার একটা ইতিহাসের বই পড়ি, এটা কিন্তু আমরা কখনোই বলবো না। আমরা কি বলি যে আমি খুব মজার একটা ইতিহাসের বই পড়তেছি, কখনোই বলি না যে পড়ি। ঠিক আছে, তারপরে দেখো, লুক আউটসাইড, ইটস রেইনিং হেভিলি। দেখো ইটস রেইনিং হেভিলি, যাই হোক কি বলেছে, ইটস রেইনিং হেভিলি রাইট নাও। এখন যেহেতু রাইট নাও এই মুহূর্তে বলা হয়েছে, এই জন্য অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। উই আর ওয়ার্কিং কোলাবোরেটলি অন আ নিউ সায়েন্স প্রজেক্ট দিস মান্থ। কবে? আমরা একসাথে একটা সায়েন্স প্রজেক্টে কাজ করতেছি। খেয়াল করো, কবে? দিস মান্থ, এই মাসে, মানে এখন এই মাসে এই জিনিসটা কি চলমান। এটা কিন্তু নিয়মিত কোনো কিছু না, এই মাসে চলমান, এই মাসে করতেছি, রাইট নাও, অন ইন দিস মান্থ। ঠিক আছে, নির্দিষ্ট একটা সময়ের কথা বলা হয়েছে বর্তমানের। হোয়াই আর ইউ টকিং সো লাউডলি ইন দ্য কোয়াইট স্টাডি এরিয়া। আমরা যখন কাউকে প্রশ্ন করি, দেখো ধরো এই কথাটা নাই এখানে, হ্যাঁ, এই যে হোয়াই আর ইউ টকিং, এই যে এখানে হইতেছে অক্সিলারি ভার্ব, এখানে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, হোয়াই আর ইউ টকিং সো লাউডলি ইন দ্য কোয়াইট স্টাডি এরিয়া, মানে পড়াশোনার এই জায়গাটাতে, নির্দিষ্ট জায়গাটাতে, এই শান্ত জায়গাটাতে তুমি কেন কথা বলতেছো? আমরা কাউকে প্রশ্ন করলে কি করি, তুমি কেন কথা বলতেছো, তুমি এখানে কেন কথা বলতেছো, হোয়াই আর ইউ টকিং, এই মুহূর্তে হচ্ছে। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, যে ঘটনাটা এখন রানিং চলতেছে, এই সপ্তাহের মধ্যে চলতেছে। ঠিক আছে, এই দিনের মধ্যে চলতেছে, এই মুহূর্তে চলতেছে, এই মাসের মধ্যে চলতেছে। যখন একটা নির্দিষ্ট বর্তমানের নির্দিষ্ট একটা টাইম স্প্যানের মধ্যে বোঝাবে, এই সময়ের মধ্যে চলতেছে বোঝাচ্ছে। যেমন এখন প্লেয়াররা বিশ্বকাপ খেলতেছে, খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতেছে, এখন এই জিনিসটা কিন্তু চলমান, এটা কিন্তু সারা বছর চলে না, বর্তমান সময়ে জিনিসটা চলতেছে, এখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাঁ, দেখো তারপরে যদি আমরা বলি, এরপরে যদি আমরা যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কোনটা? যেই ঘটনাটা মাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো বাকি আছে। কথার কথা, তোমাকে তোমার মা জিজ্ঞেস করলো বা ভাত খেয়েছো, তুমি বললা হ্যাঁ আমি খেয়েছি। তুমি কি লাঞ্চ করেছো? হ্যাঁ আমি লাঞ্চ করেছি। এখন এই যে তোমাকে জিজ্ঞেস করেছে তুমি কি লাঞ্চ করেছো, তুমি কি খেয়েছো, এই কথাটা তুমি বললা হ্যাঁ আমি খেয়েছি, ইট মিনস আমার পেট ভরা আছে। তুমি কিন্তু বলবা না আমি খেয়েছিলাম। খেয়েছিলাম বলতে অনেক আগে বোঝাবে, তার মানে ক্ষুধা আছে। আর যদি বলো আমি হ্যাঁ খেয়েছি, আমি গিয়েছি, মানে কি আমি এখানে গেছি, আমার এখন আর যাওয়া লাগবে না, মানে রিসেন্টলি জিনিসটা হয়েছে, খুব বর্তমান সময়ের খুব কাছাকাছি সময়ে একটা জিনিসটা হয়ে গেছে, এটার জন্য তুমি আর ইন্টারেস্টেড না, এটার ফলাফল এখনো আছে, খেয়ে ফেলেছো, পেট ভরা আছে। দেখো এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জিনিসগুলো আমরা কখন চিনি, যে এই মাত্র আমি জিনিসটা করলাম, জাস্ট নাও। হ্যাঁ, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এই শব্দগুলো থাকে, লেটলি, এভার, সবসময় এই শব্দগুলো থাকবে ব্যাপারটা এরকম না, কিন্তু এই শব্দগুলো থাকলে বুঝতে সহজ হয়। মেইনলি তোমাকে যেটা মনে রাখতে হবে যে ঘটনাটা মাত্র ঘটেছে, ফলাফলটা এখনো বাকি আছে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স খেয়াল করো, আই ড্যাশ, ধরো এখানে একটা ড্যাশ দেওয়া আছে, এই যে আই ড্যাশ ফিনিশড, আই ড্যাশ ফিনিশড, আই হ্যাভ ফিনিশড। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো টু হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো টু হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি। টু হ্যাভ ভার্ব মানে হ্যাভ হতে পারে, হ্যাজও হতে পারে, হ্যাডও হতে পারে, এরপরে ভার্ব থ্রি বসবে। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ আর হ্যাজ প্লাস ভি থ্রি, আর যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড প্লাস ভি থ্রি। ফিউচার নিয়ে আমরা আজকে কথা বলবো না। এখানে কি বলেছে দেখো, আই হ্যাভ ফিনিশড গ্রেডিং all the final test papers for this semester. ঠিক আছে, এখন আমি অলরেডি, ইতিমধ্যে, দেখো এখানে একটা শব্দ
কি করছে, আই ড্যাশ গ্রেডিং অল দ্য ফাইনাল টেস্ট পেপারস ফর দিস সেমিস্টার, এই সেমিস্টারের জন্য আমার সবগুলা সাবজেক্টের গ্রেডিং করা শেষ, মার্কিং এর যে সেটআপটা এটা বের করা শেষ। আচ্ছা, আমি এটা করে ফেলেছি। তারপরে আসো, শি ড্যাশ দ্য, এটা ধরো ভার্ব, শি ড্যাশ দ্য ফেমাস ন্যাশনাল মিউজিয়াম 3 times অলরেডি। দেখো ইতিমধ্যেই সে কয়বার গেছে, 3বার সে জাতীয় যেই মিউজিয়াম বা কি বলে জাদুঘরের মধ্যে সে গিয়েছে। আমি বললাম অলরেডি শি হ্যাজ ভিজিটেড, ঠিক আছে, সে অলরেডি ভিজিট করে ফেলেছে, ইতিমধ্যে সে যে কাজটা করে ফেলেছে। একটা হ্যাজ বসেছে, তারপরে একটা ভার্ব 3 বসেছে। খেয়াল করো, দে হ্যাভ লিভড, দেখো কখন ঘটনাটা ঘটতেছে একটু মাথায় নাও, এটা কিন্তু তুমি শব্দ দেখে আইডেন্টিফাই করতে পারবা না, ঠিক আছে, শব্দ থাকলে সহযোগিতা হবে, কিন্তু শব্দ থাকবে যে অলরেডি, এই শব্দগুলো যে থাকবে এটা কিন্তু শিওর না, এটা থাকতে পারে না থাকতে পারে, তোমাকে লাইন দেখে বুঝতে হবে যে ঘটনাটা মনে হয় ঘটেই গেছে। আচ্ছা, উই হ্যাভ জাস্ট ইটেন, উই হ্যাভ জাস্ট ইটেন, খেয়াল করো উই হ্যাভ জাস্ট ইটেন, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই যে V3 ইটেন। We have just eaten lunch, so we aren't hungry for a snack right now. মানে আমরা এই এখন আর নাস্তা খেতে পারতেছি না, নাস্তা খেতে চাচ্ছি না আমরা, বা ক্ষুধা নাই, কারণ কি we have just eaten। আচ্ছা, তুমি কিন্তু বলবা না we eaten lunch, তুমি যদি বলো we eaten lunch, এটা কখনই হবে না। টেন্সের নিয়ম হচ্ছে সবসময় এই টু হ্যাভ ভার্বের পরে, টু হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্ব 3 হবে, মানে হ্যাভ এর পরে ভার্ব 3, হ্যাজ এর পরে ভার্ব 3, হ্যাড এর পরে ভার্ব 3, এই তিনটা অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্ব 3 বসে। এখন এই যে হ্যাভ প্লাস ভার্ব 3 এটা কেন বসলো, কারণ দেখো আমরা অলরেডি লাঞ্চ করেছি, আমরা এখন আর খাওয়ার জন্য ক্ষুধার্ত নাই, মানে আমরা এখন আর খেতে পারতেছি না। যখন আমি এটার অপারগতা প্রকাশ করতেছি, আমি বাহির থেকে ঘুরে আসছি, আমাকে কেউ একজন বললো লেটস গো আউটসাইড, আমি তখন বলবো হ্যাভ ডান, আমার শেষ, আমি ঘুরে আসছি, ঠিক আছে, আই হ্যাভ ডান, আমার এটা হয়ে গেছে শেষ। এখন একটা ঘটনা মাত্র ঘটে গেছে, আমি আর করতে চাচ্ছি না, জেনারেলি এই কথাটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে আমরা আইডেন্টিফাই করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো আমরা যদি আরেকটা সেন্টেন্স নিয়ে কথা বলি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা খেয়াল করবে, অতীতে কোনো একটা ঘটনা শুরু হয়ে এখনো সেটা চলমান আছে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতে শুরু হয়েছিল, এখনো চলমান, ঠিক আছে। এটা চেনার রাস্তা কি, কখন শুরু হয়েছিল সেটা বলা আছে, কতক্ষণ ধরে চলছে সেটা বলা আছে, ঠিক আছে। একটা সময় এটা একটা টাইম স্প্যান দেওয়া থাকবে, যে 1 সপ্তাহ আগে শুরু হয়ে এখনো চলতেছে, গতকালকে শুরু হয়ে এখনো চলতেছে, সকাল থেকে এখনো চলতেছে, ঠিক আছে। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা কি বা স্ট্রাকচারটা কিরকম হয় দেখো, এই যে হ্যাভ হ্যাজ বিন, দেখো হ্যাভ হ্যাজ এরপরে বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি। মনে রাখবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা বিন বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, এটা কথা মাথায় রাখবে। আই হ্যাভ বিন ইটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে খাইতেছি, ঠিক আছে। আমি 2 ঘন্টা ধরে হাঁটতেছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে হাঁটতেছি। আমি 2 ঘন্টা ধরে কথা বলতেছি, আই হ্যাভ বিন টকিং ফর 2 hours, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ওই 2 ঘন্টা ধরে একটা জিনিস চলমান, মানে 2 ঘন্টা আগে শুরু হয়েছিল, এখনো জিনিসটা চলতেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যাপারটা আমরা এইভাবে মাথায় রাখবো, যে একটা ঘটনা অতীতকালে শুরু হয়ে এখনো চলতেছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে, সিন্স দিয়ে সাধারণত একটা সময়ের শুরুর সময়টাকে বোঝানো হয়, একটা টাইম স্প্যানের স্টার্টিং টাইমটাকে সিন্স দিয়ে আমরা প্রকাশ করি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, দেখো আমরা কি বলেছি, ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাজের পরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, এগুলো মনে রাখবে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখলে তোমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও বোঝা খুব সহজ হবে। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়েছে এখানে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যদি কথা বলতে যাই, সেক্ষেত্রে খেয়াল করবে, দেখো কি বলেছে, আই হ্যাভ বিন স্টাডিং ফর দিস রিগোরাস ম্যাথমেটিক্স টেস্ট ফর 3 hours, দেখো 3 ঘন্টা ধরে এই কঠিন একটা গণিত পরীক্ষার জন্য সে পড়তেছে, ফর 3 hours, এই জন্য এই যে হ্যাভ বিন স্টাডিং, আইএনজি যুক্ত হয়েছে হ্যাভ বিন। ইট, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে
এই হ্যাজ, ডাজ, ইজ, ওয়াজ এগুলো বসে, এস যুক্ত অক্সিলারি ভার্বগুলো বসে। ইট হ্যাজ বিন রেইনিং কন্টিনিউয়াসলি সিন্স আর্লি দিস মর্নিং, আজকে খুব সকাল থেকেই পর্যায়ক্রমে সব বৃষ্টি পড়তেছে। দেখো সিন্স আর্লি দিস মর্নিং, আজকে খুব সকাল থেকেই বৃষ্টিটা পড়তেছে, সিন্স দিয়ে একটা সময়ের স্টার্টিংকে বোঝাইলো। দে হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট দ্য সেম টেক কোম্পানি সিন্স দে গ্র্যাজুয়েটেড, তাদের পড়াশোনা গ্র্যাজুয়েশন শেষ করার পর থেকেই তারা একটা টেক কোম্পানিতে চাকরি করতেছে। কোত্থেকে? সিন্স দে গ্র্যাজুয়েটেড, গ্র্যাজুয়েশন শেষ করার পর থেকেই। এখন এই সিন্স দিয়ে কিন্তু একটা টাইম স্প্যানের স্টার্টিংকে বুঝাইছে। শি হ্যাজ বিন প্র্যাকটিসিং দ্য গিটার a lot lately to prepare for the concert. She has been practicing the guitar a lot. একটা শব্দ আছে lately, এই lately শব্দটা থাকলেও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ধরি। টু প্রিপেয়ার ফর দ্য কনসার্ট মানে সে কি করতেছে, এই কনসার্টের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিতেছে। ঠিক আছে, এই আগে থেকে যে প্রস্তুতি নিচ্ছে তার মানে আগে থেকে শুরু হয়ে এখনো কিন্তু প্রস্তুতি চলতেছে। যেহেতু ঘটনাটা আগে শুরু হয়েছে এবং এখনো চলছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। এই প্রেজেন্ট টেন্সের যেই ধাপগুলো, আমরা লাস্ট একটা কথা মাথায় রাখবে কি, নিয়মিত ঘটনা এই মুহূর্তে ঘটতেছে, একটু আগে শেষ হয়ে এখনো ফলাফল বাকি আছে, আর অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে। এই চারটা জিনিস হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে, ইংলিশ গ্রামারে টেন্সের নিয়মে আমরা চারটা জিনিসকে প্রেজেন্ট ধরি। নিয়মিত ঘটনা এই মুহূর্তে চলতেছে, একটু আগে শেষ হয়েছে, এখনো ফলাফল বাকি আছে, অনেক আগে শুরু হয়েছে বা একটা সময় শুরু হয়ে এখনো চলতেছে। এই চারটা জিনিস, এই চারটা সময়কে মাথায় মনে রাখবে। এগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য জিনিসটা সহজ হবে। এখন একটা কথা খুব ভালো করে মাথায় রাখো, বর্তমান সময়ে যে জিনিসটা দেখা যায়, বেশিরভাগ স্টুডেন্টরা শুধু শর্টকাট খুঁজে। শর্টকাট স্যার, শর্টকাট সাজেশন দেন, শর্ট সাজেশন। যেই টিচার শর্ট সাজেশন দেয় তার পিছনে বেশি ছুটে। এত শর্ট সাজেশনের মাথায় দেখা যায় কি স্টুডেন্টদের যে বেসিকটা আসলে হওয়ার কথা সেই বেসিকটা হয় না। যে কোনো বিষয়ে যে একটা গভীর ধারণা হওয়া, এই গভীর ধারণাটা না হওয়ার কারণে দেখা গেছে সামনের জীবনে সে অনেক পিছিয়ে পড়ে। স্টুডেন্টদের আসলে উচিত যেটা করা সেটা হচ্ছে একটা সাবজেক্টকে বেশি শর্ট করতে না যাওয়া। এত শর্ট, আর এখন তো এমন একটা সময় চলতেছে যে স্টুডেন্টরা মনে করে যে যত বেশি শো অফ তত বেশি ভালো, যত বেশি শর্টকাট হবে, যত বেশি আকর্ষণীয় হবে, লুক্রেটিভ হবে, অনেক লাইটিং, অনেক পাওয়ার, অনেক কালারফুল, এইসব জিনিসের পিছনে আমাদের স্টুডেন্টরা বেশি ছুটে। আসলে সময়টা এরকম, কিন্তু যারা এই স্রোতের বিপরীতে, সময়ের বিপরীতে চলতে পারবে তারাই হয়তো একটা সময় খুব ভালো কিছু করে। হ্যাঁ, তুমি অবশ্যই ভালো কিছু করো, ভালো টিচারের কাছে পড়ো, ভালো জায়গায় যাও, ভালো জিনিস শেখো, কিন্তু এই যে একটা সময়ের অস্থিরতা চলতেছে, যে সব সময় শর্টকাটে উপরের দিকে যাওয়া, শর্টকাটে আসে কিভাবে পাওয়া যায়। দেখবা ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক ঘাটলে বিভিন্ন আমাদের অনেক ভালো ভালো টিচাররা আছেন, অনেক ভালো পড়ান, শুধু শর্টকাট, শর্টকাট মেথড, শর্টকাট টেকনিক। এই যে শর্টকাট মেথড আর শর্টকাট টেকনিক, এটা শিখতে যেয়ে দেখা যায় আমাদের বাচ্চারা বেসিক যেই জিনিসটা জানার কথা সেটা জানে না। সবাই খালি শর্টকাট শিখাইতে চায়, সবাই খালি শর্টকাটে শিখাইতে চায়। এই শর্টকাটে শিখতে যে একটা জিনিসের গভীরভাবে আলোচনা করার জিনিসটা আসে, একটা বাচ্চার যে একদম শুরু থেকে একটা জিনিস জানার থাকে সেটা তারা পারে না। আর আমাদের অভিভাবকদের মধ্যেও একটা প্রতিযোগিতা দেখা যায় যে কার বাচ্চা বেশি নাম্বার পাবে, এই প্রতিযোগিতা। আসলে নাম্বারের প্রতিযোগিতাটা, হ্যাঁ অবশ্যই নাম্বার পাওয়া লাগবে, ভালো ফলাফল করা অনেক জরুরি, কিন্তু আপনার বাচ্চার মধ্যে যে অসুস্থ একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে, সে সবসময় শর্টকাট খুঁজতেছে বড় হওয়ার জন্য। এই শর্টকাট পদ্ধতিতে বড় হতে হতে আজকে এই শর্টকাট পদ্ধতিতে সে 80 নাম্বার পেতে যাচ্ছে, এই শর্টকাট পদ্ধতিতে একসময় সে দুর্নীতি করবে, একসময় সে উল্টাপাল্টা কাজ করবে, এই শর্টকাট পদ্ধতিতে বড় লোক হতে হবে। ঠিক আছে, দেখা যাবে এই শর্টকাটের কারণে একটা সময় আপনার বাচ্চা বিপথে চলে গেছে। শর্টকাটের কোনো পদ্ধতিতে যাবেন না। হ্যাঁ, সময় কম থাকলে সিলেবাসকে কমায় পড়েন। একটা সাবজেক্টের মধ্যে 12টা চ্যাপ্টার আছে, একটা সাবজেক্টের মধ্যে 13টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, সময় কম, আপনি 12টা চ্যাপ্টার থেকে 6টা চ্যাপ্টার পড়েন, কিন্তু এই 6টা চ্যাপ্টার এমন ভালোভাবে পড়তে হবে যাতে এইটার গভীর থেকে মানে জ্ঞানটা থাকে, এটার গভীরে জানা যায়। আর আপনি করলেন কি 6টা চ্যাপ্টার থেকে বেস্ট 10টা অঙ্ক করলেন, 10টা টপিক ভালো করে পড়লেন, 6টা চ্যাপ্টার থেকে একদম বেছে বেছে নির্দিষ্ট কিছু টপিক পড়লেন। আসলে এই জিনিসটাতে হবে কি, সবগুলো অধ্যায় আপনি মোটামুটি পারবেন, কিন্তু এই সবগুলো অধ্যায়ের কোনোটাতেই আপনার গভীর জ্ঞান থাকবে না। তো গভীর জ্ঞান থাকার জন্য যেটা করতে হবে, ওই টপিকগুলোকে প্রতিটা চ্যাপ্টার পড়েন। স্পেশালি এসএসসি এইচএসসি লেভেলের বাচ্চাদের, এসএসসি লেভেলের বাচ্চাদের ব্যাপারটা অন্যরকম। ওরা যদি এখান থেকে বেসটা তৈরি করে না যায়,
আর বাংলাদেশে আমাদের যে বইগুলো এটার মধ্যে কন্টেন্ট খুবই মানে কোয়ালিটি কন্টেন্ট খুবই কম, যে কারণে আমাদের টিচারদেরও পড়াতে দেখা গেছে অনেক বেগ পেতে হয়। আমরা বাচ্চাদেরকে পড়াই, কিন্তু বাচ্চারা আসলে আমাদের কাছ থেকে যে জিনিসটা পাওয়ার কথা, ওই জায়গা থেকে যতটুকু গভীর নলেজ পাওয়ার কথা সেটা পায় না। দীর্ঘদিন যাবত আমরা অফলাইনে পড়াই, দেখা যাচ্ছে আমরা বাচ্চাদেরকে যে গভীর জ্ঞানটা দিতে চাচ্ছি আমাদের ওই বইয়ের মধ্যে সেই কন্টেন্টই নাই। তো ওই কন্টেন্টের জন্য আমাদের লেকচার নোট শিট আমরা করি, হ্যাঁ এটা সব পৃথিবীর সব জায়গাতেই হয়। তাহলে যদি লেকচার নোট শিটের প্রচলনই হইতে হয় তাহলে আমরা সেটা দিয়েই পড়াবো, ঠিক আছে? কিন্তু এই যে বই একটা বাচ্চা নিয়ে বসবে, সে পড়বে, এটা নিয়ে চিন্তা করবে, মেধার বিকাশ হবে, সে একটা প্রবলেম সলভ করতে পারবে। সামনের পৃথিবীতে এগিয়ে থাকবে কারা? যারা সমস্যার সমাধান করতে পারবে তারাই সামনের পৃথিবীতে এগিয়ে থাকবে। এখন আমাদের বাচ্চাদের জন্য কি হয়, আমাদের বাচ্চাদের জন্য টিচার রাখা হয়, প্রাইভেট টিচার থাকে, কোচিংয়ের টিচার থাকে, স্কুলের টিচার থাকে, কলেজের টিচার থাকে। মূলত তাদের নিজেদের চিন্তা করার কোনো জায়গাই নেই। তার হয়ে আমি চিন্তা করে দিচ্ছি। আপনার বাচ্চার জন্য একজন অভিভাবক হিসেবে আপনি চিন্তা করে দেখবেন। আপনার বাচ্চার জন্য আপনি ম্যাথ চিন্তা করার জন্য একটা টিচার রাখছেন, ইংলিশ চিন্তা করার জন্য একটা টিচার রাখছেন, ফিজিক্স চিন্তা করার জন্য একটা টিচার রাখছেন, বায়োলজি চিন্তা করার জন্য একটা টিচার রাখছেন। যারা বিজনেসের তারা অ্যাকাউন্টিং চিন্তা করার জন্য একজন অ্যাকাউন্টিংয়ের টিচার রাখছেন, ফাইন্যান্স চিন্তা করার জন্য ফাইন্যান্সের একজন টিচার রাখছেন। এখন আপনার বাচ্চার এই টিচাররা কিন্তু আসলে তার হয়ে চিন্তা করে দেয়। তার যেই সমস্যাগুলো সমাধান করা শেখার কথা, একটা জিনিস নিয়ে বসবে, একটা প্রবলেম নিয়ে সে বসবে, একটা বাচ্চা একটা প্রবলেম নিয়ে বসবে, সে আধা ঘন্টা চিন্তা করবে, তার ব্রেনে প্রেশার পড়বে, সে তার ব্রেনের মধ্যে স্টর্মিং করবে, মাথাকে ঘাঁটবে, আর কি করা যায়, আর কিভাবে হতে পারে। এই যে স্টর্মিং করা, এই যে মাথার মধ্যে ঘাটাঘাটি করা, এইটা একটা বাচ্চাকে এমন লেভেলে নিয়ে যায়, সে সামনের জীবনে প্রবলেম সলভ করার মতন স্কিল তৈরি হয়ে যায় তার। কিন্তু আমরা হয় কি, আমরা শিক্ষকের দ্বারস্থ হয়ে যাই, বাচ্চাদেরকে প্রাইভেট টিচারের কাছে দিয়ে যাই, কোচিং সেন্টারে দিয়ে দিই। এতে করে হয় কি, বাচ্চারা ওই যে প্রবলেম সলভিং স্কিল ওই জায়গাটা থেকে বের হয়ে আসে, তারা প্রবলেম সলভ করতে পারে না। সমস্যা নেই, একটা প্রবলেমে আটকায় গেছে, একটা ইংলিশের একটা লাইনে আটকায় গেছে, এটা সলভ করতে পারতেছে না, স্যার তো আছেই, স্যারকে গিয়ে জিজ্ঞেস করবে। ম্যাথে একটা জায়গায় আটকে গেছে, এই ম্যাথটাকে যিনি একটু গভীর চিন্তা করবে, আর একটু ভাববে, আরো কয়েকভাবে একটু রোটেট করে করার চিন্তা করবে, এই জিনিস আর নাই। চিন্তা করতেছে, আচ্ছা না হয় নাই, কালকে স্যারকে জিজ্ঞেস করে নিব, টিচার তো আসবেই, ঠিক আছে? টিচার কি করে, গার্ডিয়ানরাও মনে করে যে শিক্ষক আসলে কি করতেছে। বাচ্চাদের প্রবলেম সলভিং স্কিল তৈরি করতে হবে, বাচ্চাদেরকে তার সমস্যা তাকে সমাধান করতে দিতে হবে, সমস্যার সমাধান করো। একটা আসলেই পারতেছে না, তখন অবশ্যই শিক্ষকের দ্বারস্থ হবে। কেন শিক্ষকের দ্বারস্থ হবে না? শিক্ষকের দ্বারস্থ হবে, শিক্ষকের কাজ কি? রাস্তা দেখায় দেয়, সে রাস্তা দেখায় দিবে, কিন্তু প্রবলেম ওই বাচ্চাটাকেই সলভ করতে হবে। এই ভাবে যে বাচ্চাগুলোকে আপনারা গড়ে তুলতে পারবেন, দেখবেন সেই বাচ্চাগুলো একটা সময় আমাদের সমাজে সমস্যা সমাধান করতে পারবে। আর বাকি সব যদি ওই শর্টকাটে যেতে থাকে, সে কিন্তু সমস্যা সমাধান করতে পারবে না, সে সমস্যা তৈরি করবে এই শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।